দেখো প্রমাণ করব আমরা ভি সমান এল ল্যামডা। তার আগে দেখো কি কি জিনিস এখানে বলেছে। তরঙ্গ বেগ সমান হচ্ছে ভি, এটা আমরা ধরে নিয়েছি। তরঙ্গ বেগকে আমরা ভি, ক্যাপিটাল ভি দিয়ে লিখছি। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে লিখছি। আর কম্পাঙ্ককে আমরা এন দিয়ে হচ্ছে লিখবো। এই তিনটে, এবার এটা আমরা ধরে নিয়েছি, এই তিনটে চিহ্ন আমরা ব্যবহার করব। এবার দেখো এই তিনটে সংজ্ঞা যদি একটু কারোর মাথায় থাকে তাহলেই কিন্তু আমরা এই ভি সমান যে এন ল্যামডা এটা কিন্তু প্রমাণ করতে পেরে যাব। প্রথমে কি বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? তরঙ্গ দৈর্ঘ্য তাকেই আমরা বলছি যে একবার পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে তরঙ্গ হচ্ছে যে দূরত্বটা অতিক্রম করছে। তোমরা ওখানে ছবিতেও দেখেছিলে, এটা হচ্ছে তির্যক তরঙ্গের ক্ষেত্রে অবশ্যই এরকম তরঙ্গ এইভাবে অগ্রসর হচ্ছে। এখানে তরঙ্গের হচ্ছে আমার একটু ছবিটা বেঁকে গেছে, তরঙ্গ অগ্রসরের অভিমুখের সঙ্গে মাধ্যমের কণাগুলো এরকম লম্বভাবে আছে, ঠিক আছে? তাই জন্য এটাকে আমরা তির্যক তরঙ্গ বলেছি। তাহলে এক্ষেত্রে এই যে একবার উপরের দিক একবার নিচের দিক, এটাকে তরঙ্গ শীর্ষ বলছি, আর এটাকে হচ্ছে তরঙ্গ পাদ বলছি। ধরো এটা এ বি সি ডি ই। এবার এই তরঙ্গ, একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাদ, এই পুরো জিনিসটা কমপ্লিট হলে আমরা কি বলবো, মানে এ থেকে ই একবার পূর্ণ কম্পন সম্পূর্ণ হলো। আচ্ছা, এটা তো পূর্ণ কম্পন হলো। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বললাম না, একবার পূর্ণ কম্পন সম্পূর্ণ হলে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করছে। মনে করো এখানে এই যে এ থেকে ই, এটা একটা পূর্ণ কম্পন। এই পূর্ণ কম্পন সম্পূর্ণ হলে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে ল্যামডা, মানে এ ই সমান হচ্ছে ল্যামডা, ঠিক আছে? এটাই তরঙ্গ দৈর্ঘ্য। এবার কম্পাঙ্ক কাকে বলছি না, 1 সেকেন্ডে কতবার পূর্ণ কম্পন সম্পূর্ণ হলো সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তো কম্পাঙ্ককে আমি কি ধরেছি, এন। তার মানে 1 সেকেন্ডে এন বার পূর্ণ কম্পন হচ্ছে সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে? কম্পাঙ্ক এন বলতে এটাই বোঝাচ্ছে 1 সেকেন্ডে এন বার পূর্ণ কম্পন সম্পূর্ণ হয়েছে। এবার দেখো একবার পূর্ণ কম্পনে তরঙ্গ কত দৈর্ঘ্য অতিক্রম করেছিল, ল্যামডা দূরত্ব। আমি এখানে লিখছি একবার পূর্ণ কম্পনে, আমরা এখানে ধরেছি তো যে দৈর্ঘ্যটা সেটাই ল্যামডা। তাহলে একবার পূর্ণ কম্পনে তরঙ্গ হচ্ছে ল্যামডা দূরত্ব অতিক্রম করে। একবার পূর্ণ কম্পনে, এখানে কি বলেছি, 1 সেকেন্ডে এন বার পূর্ণ কম্পন হয়। তাহলে একবার পূর্ণ কম্পনে যদি ল্যামডা দূরত্ব অতিক্রম করে, আবার 1 সেকেন্ডে যদি এন বার পূর্ণ কম্পন হয়, তাহলে এন বার পূর্ণ কম্পনে এক একটা পূর্ণ কম্পনে ল্যামডা দূরত্ব যাচ্ছে। তাহলে এন বার পূর্ণ কম্পনে তরঙ্গ কত দূরত্ব যাবে, এন ইন্টু ল্যামডা। তাহলে এন বার পূর্ণ কম্পনে তরঙ্গ এন ইন্টু ল্যামডা। আমি আর এটা লিখছি না, এভাবে ডট ডট লিখছি, কিন্তু ডট ডট লেখাটা উচিত নয়, সে মানে এরকম কথাই ভাবেই লিখবে। আমি এখানে শর্টে লেখার জন্য এভাবে তোমাদেরকে দেখালাম। তাহলে কি হলো না, একবার পূর্ণ কম্পনে তরঙ্গ ল্যামডা দূরত্ব যাচ্ছিল, এটাই তরঙ্গ দৈর্ঘ্য। আমি বলেছি 1 সেকেন্ডে এন বার পূর্ণ কম্পন হচ্ছে, তাহলে এন বার পূর্ণ কম্পনে ল্যামডা কত দূরত্ব যাচ্ছে, এন ইন্টু এ তরঙ্গ কত দূরত্ব যাচ্ছে, এন ইন্টু ল্যামডা। এখানে অবধি ঠিক আছে। এবার বেগ, তরঙ্গ বেগ কাকে বলে না, 1 সেকেন্ডে কোনো একটা তরঙ্গ হচ্ছে যে দূরত্ব অতিক্রম করছে, সেটাই তো এখানে দেখো বইতে আছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তরঙ্গ বেগ কাকে বলে, কোনো মাধ্যমে কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা তরঙ্গ বেগ বলছি। তাহলে তরঙ্গ বেগ ভি সমান আমরা কি বলতে পারি, বেগের যা সংজ্ঞা, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সময় বলতে এখানে একক সময়, ঠিক আছে? আমি এখানে বোঝানোর জন্য লিখছি, নাহলে একক সময় এভাবে লেখা হয় না, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে একক সময় বলতে 1 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করলো। তাহলে বলতে পারি 1 সেকেন্ডে এন বার পূর্ণ কম্পন হয়েছে, আবার 1 সেকেন্ডে
এন বার পূর্ণ কম্পনের ফলে তরঙ্গ কত দূরত্ব গেছে, এন ইন্টু ল্যামডা, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত, এন ইন্টু ল্যামডা, বা একক সময় মানে 1 সেকেন্ড। তাহলে এবার হলো ভি সমান হচ্ছে এন ল্যামডা। এটাই হচ্ছে এখানে প্রমাণ করেছে যে তরঙ্গের যে বেগ ভি সেটা সমান কি না কম্পাঙ্ক, তরঙ্গের যে কম্পাঙ্ক সেটা, আর হচ্ছে তরঙ্গ হচ্ছে দৈর্ঘ্য ল্যামডা। আশা করি এবার বুঝতে পেরেছ। একক সময়ে কোনো তরঙ্গ কতটা দূরত্ব অতিক্রম করলো সেটাই হচ্ছে তরঙ্গের বেগ। 1 সেকেন্ডে কতটা দূরত্ব সে যাচ্ছে। এবার 1 সেকেন্ডে এন বার পূর্ণ কম্পন হয়ে যাচ্ছে, আবার একবার পূর্ণ কম্পনে ল্যামডা দূরত্ব অতিক্রম করছে। তাহলে এন বার পূর্ণ কম্পনে কত দূরত্ব অতিক্রম করছে, এন ইন্টু ল্যামডা। তার মানে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, এন ল্যামডা। তাহলে আমরা বলতে পারি ভি সমান এন ল্যামডা। এটাই হচ্ছে প্রমাণ। তো এটা আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে করে বারে বারে দেখবে, বা এখানে বইতেও করা আছে, এখান থেকেও দেখতে পারো। তো এই জিনিসটা তোমাদের অনেক সময় 2 নম্বরে প্রমাণ করতে, মানে ভি সমান এন ল্যামডার সমীকরণটি প্রতিষ্ঠা করো, এইভাবে হচ্ছে পরীক্ষায় আসে। তো তখন এই জিনিসটাই লিখতে হবে, আর কিছু না। এবার আমরা এখানে কিছু অঙ্ক দেখবো। এখানে 3টে অঙ্ক দেওয়া আছে। 3টে অঙ্ক আমি এখানে আলোচনা করে দিচ্ছি। ওই একই ওই ভি সমান এন ল্যামডা এই সূত্রটাকে কাজে লাগিয়ে বলেছে একটি মাধ্যমে তরঙ্গের কম্পাঙ্ক কত না 200 হার্জ, মানে কম্পাঙ্ক বলতে এন সমান 200 হার্জ, এবং তরঙ্গ দৈর্ঘ্য বলতে ল্যামডা হচ্ছে 2 মিটার হলে তরঙ্গের বেগ ভি সমান কত। ভি সমান আমরা কি জানি, এন ইন্টু ল্যামডা। মান বসিয়ে দিলে এখানে কিন্তু অঙ্ক হয়ে যাবে। দেওয়া আছে তরঙ্গের কম্পাঙ্ক এন সমান 200 হার্জ, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান, মাঝে মাঝে একটু হেজি হয়ে যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য সমান ল্যামডা 2 মিটার। তাহলে তরঙ্গের বেগ সমান কি, ভি সমান এন ল্যামডা আমরা জানি। তাহলে 200 ইন্টু 2 400 মিটার পার সেকেন্ড। তাহলে তরঙ্গের বেগ অবশ্যই অঙ্ক করার পর কিন্তু একক উল্লেখ করবে। এককে কিন্তু তোমাদের নাম্বার থাকে, একক যদি না লেখো তাহলে কিন্তু ফুল নাম্বার পাবে না। তো এখানে কি, এটা তো কিছুই না, গুণ জাস্ট সূত্রে মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে 400 মিটার পার সেকেন্ড। নেক্সট, বায়ুতে বলেছে শব্দের বেগ 336 মিটার পার সেকেন্ড, 712 হার্জ কম। আচ্ছা, বায়ুতে শব্দের বেগ ভি, ঠিক আছে, এটা বায়ুতে বলেছে, শব্দের বেগ বলেছে, তরঙ্গ বেগ কিন্তু বলেনি। শব্দের বেগ হচ্ছে 336 মিটার পার সেকেন্ড। 712 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে 470 মিটার যেতে সুরশলাকাটিকে কতগুলি কম্পন সম্পন্ন করতে হবে। মানে সুরশলাকার কম্পাঙ্ক হচ্ছে 712 হার্জ, এন কম্পাঙ্ক এন 712 হার্জ, মানে 1 সেকেন্ডে সুরশলাকাটা 712টা হচ্ছে পূর্ণ কম্পন সম্পূর্ণ করছে। তাকে এবার কত দূরত্ব যেতে হবে না 470 মিটার। তাহলে বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 336 মিটার পার সেকেন্ড, সুরশলাকার কম্পাঙ্ক সমান হচ্ছে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক, এন সমান 712 হার্জ। শব্দ দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত না 470। এবার শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হচ্ছে হলে ভি সমান হচ্ছে এন ল্যামডা। তাহলে ল্যামডা সমান আমাকে হচ্ছে কত, তরঙ্গ দৈর্ঘ্যটা আমাকে আগে বের করতে হবে। দৈর্ঘ্য বের করতে পারলে আমরা জানতে পারবো একটা হচ্ছে পূর্ণ কম্পনে কতটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে সেই সংখ্যাটা দিয়ে যদি পুরো দৈর্ঘ্যটাকে আমরা ভাগ করে দিই, তখন বলবো যে কতগুলো টোটাল কম্পন হচ্ছে লাগবে। তাহলে ল্যামডা সমান ভি বাই এন, ভি এর মান 336 আর এন এর মান হচ্ছে 712। তাহলে 0.47 মিটার, মানে একটা পূর্ণ কম্পনে তরঙ্গটা, শব্দ তরঙ্গ কতটা দূরত্ব যাচ্ছে 0.47 মিটার করে। তাহলে শব্দ তরঙ্গ 0.47 মিটার যায় সুরশলাকার একবার কম্পনে, মানে একটা পূর্ণ কম্পন হতে এই দূরত্বটা সে যাচ্ছে। তাহলে টোটাল কত দূরত্ব যাকে যেতে হবে 470। তাহলে 470কে যদি আমি 0.47 দিয়ে ভাগ করি, তাহলে কতবার কম্পন, 1000 বার, মানে টোটাল 1000 বার কম্পন হলে সে এই দূরত্বটা কী করবে, অতিক্রম করতে পারবে। ঠিক আছে, এখানে দুটো পার্টে অঙ্কটা হয়েছে। ডাইরেক্ট একেবারে কতগুলো কম্পন সম্পন্ন হবে বলেছে,
তো কম্পন সম্পন্ন হওয়ার জন্য আমাকে আগে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে হবে। ল্যামডাটা আমি যদি জেনে যাই যে এক একটা পূর্ণ কম্পনে কতটা দূরত্ব সে অতিক্রম করতে পারলো, তাহলে সেই সংখ্যাটা দিয়ে আমি যদি টোটাল দূরত্বটাকে ভাগ করি, তখনই আমরা বলতে পারবো কতগুলো কম্পন। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 নম্বরে যে অঙ্কটা আছে, 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ তরঙ্গ বায়ু মাধ্যমে 300 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হলে তার কম্পাঙ্ক কত? 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার মান দেওয়া আছে, ল্যামডা সমান 1.7 মিটার। 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ তরঙ্গ বায়ু মাধ্যমে 340 মিটার পার সেকেন্ড, মানে এটা হচ্ছে 340 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, মানে তরঙ্গের যে বেগ যেটা সেটা ভি, সেটার মান দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড। এবার বলেছে তার কম্পাঙ্ক কত, মানে এন এর মান কত। ঠিক আছে, তো আমরা জানি ভি সমান হচ্ছে এন ল্যামডা, তাহলে এন সমান কি ভি বাই ল্যামডা, তাহলে যা বেরোবে সেটাই উত্তর হবে। এন সমান হচ্ছে 200 হার্টজ, মানে কম্পাঙ্ক হচ্ছে 200 হার্টজ। এই প্রথম অঙ্কটা আর এই লাস্টের অঙ্কটা, এটা তো কোনো কিছু অসুবিধা হওয়ার কথাই নয়, কারণ এখানে ডাইরেক্ট বলা আছে যে ভি সমান এন ল্যামডা, এই সূত্রে ডাইরেক্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু সেকেন্ড অঙ্কটা একটু দুটো পার্টে দেওয়া আছে, কিছুই না, এখানে যেহেতু কম্পন কতগুলো জিজ্ঞেস করেছিল, তাই জন্য আমাকে এক একটা পূর্ণ কম্পনে কতটা দূরত্ব সে অতিক্রম করছে, মানে ল্যামডার মানটা এখানে দেওয়া ছিল না, তাই আমরা প্রথমে ল্যামডার মানটা বের করেছি। এক একটা পূর্ণ কম্পনে তরঙ্গ কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা বের করেছি, সেটাকে এবার টোটাল যে দূরত্ব 470 তাকে দিয়ে যদি আমি ভাগ করে ফেলি, তাহলেই আমরা বলতে পারবো মোট কতগুলো কম্পন সম্পূর্ণ হলে সুরশলাকাটা ওই দূরত্বটা হচ্ছে অতিক্রম করতে পারবে। মানে হ্যাঁ, সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে আর কি, সুরশলাকা তো আর যেতে পারবে না, উৎপন্ন শব্দটা 470 মিটার দূরত্বটা হচ্ছে অতিক্রম করতে কতগুলো তার কম্পন হচ্ছে লাগবে, 1000টা কম্পন হলে তবেই কিন্তু সেটা লাগবে। আচ্ছা, এই গেল, এটা হচ্ছে তরঙ্গের সম্পর্কিত যে রাশি সেটা আর তার কয়েকটা অঙ্ক আমরা এখানে পড়লাম। নেক্সট তোমাদের শব্দের কতগুলো ধর্ম আছে, শব্দের প্রতিফলন বলেছে, রিফ্লেকশন অফ সাউন্ড। ঠিক আছে, শব্দের তো প্রতিফলন হয়। আচ্ছা, প্রতিফলনটা আমি তোমাদেরকে আজকে বলে দিই, এটা বেশি কিছু নয়, একটা ছোট পরীক্ষা টাইপের এখানে দেওয়া আছে। প্রতিফলনটা আজকে বলে দিই, নেক্সট দিন তখন প্রতিধ্বনি এখান থেকে পড়াবো। আজকে এইটুকুটা বলে দিই, কারণ এটা বেশি কিছু নেই, আরও 3-4টে ভিডিও হলে এই চ্যাপ্টারটা শেষ হবে। তো আলোর প্রতিফলন তোমরা পড়েছিলে, এবার আমরা এখানে শব্দের প্রতিফলন হচ্ছে পড়ব। প্রতিফলন কাকে বলেছে দেখো, এখানেও প্রতিফলনের সূত্র যেভাবে তোমরা আলোর প্রতিফলনের সূত্র পড়েছিলে, এখানেও হচ্ছে দেখবো সেরকম আছে। এখানে একটা পরীক্ষা দেওয়া আছে, শব্দের যে প্রতিফলন ঘটছে সেটার সাপেক্ষে একটা পরীক্ষা দেওয়া আছে। পরীক্ষা মানে তোমার কোশ্চেন আসার ক্ষেত্রে এই পরীক্ষা সেভাবে পরীক্ষায় আসবেও না, কিন্তু যেহেতু আছে তাই আমি একবার আলোচনা করে দিচ্ছি। কি বলেছে দেখো, রিফ্লেকশন অফ সাউন্ড, শব্দ তরঙ্গ একটি মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একটি বড় শক্ত তলে আপতিত হয়ে আগের মাধ্যমে যদি ফিরে আসে, তখন সেই যে ঘটনাটা তাকেই আমরা বলি প্রতিফলন। প্রতিফলন হওয়ার জন্য সবসময় কিন্তু কোথাও একটা বাধা থাকতে হবে, না বাধা থাকলে মানে শব্দ তরঙ্গ যেই পথে ধরো, এই যে এরকম পথে ধরো শব্দ তরঙ্গ অগ্রসর হচ্ছে, তো এখানে ধরো বিশাল বড় একটা প্রতিফলক আছে। প্রতিফলক বলতে যেই জায়গায় আঘাত পেয়ে শব্দ প্রতিফলিত হয়ে আবার পুনরায় আগের জায়গায় বা আগের মাধ্যমে ফিরে আসছে। তো প্রতিফলক বা কোনো বাধা যদি শব্দ তরঙ্গ যেদিকে বিস্তার লাভ করছে বা যেই পথে অগ্রসর হচ্ছে, কোনো যদি বাধা প্রাপ্ত না হয়, কোনো প্রতিফলক যদি না থাকে, তাহলে কিন্তু প্রতিফলন ঘটবে না। তো সেটাই বলেছে যে তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমের মধ্য দিয়ে যদি অগ্রসর হয়ে একটি বড় শক্ত তলে আপতিত হয়ে আগের
আগের মাধ্যমে যদি ফিরে আসে তখনই সেই ঘটনাটাকে আমরা শব্দের প্রতিফলন বলছি। দেওয়াল হতে পারে, পাহাড় হতে পারে, গাছের সারি, নদীর উঁচু পাড়, মানে একটু বড় ধরনের বাধা লাগতে হবে। এবার আমরা ধরো একটা মানুষ দাঁড়িয়ে আছি, সেটাতে কিন্তু কোনো প্রতিফলন হবে না, ঠিক আছে? বা ছোটোখাটো কোনো একটা জিনিস আছে, তাতেও কিন্তু হবে না। একটা বড় কিছু জিনিস চাই, দেওয়াল, পাহাড়, গাছের সারি, এরকম। নরম পদার্থ যেমন কুষাণ থেকে শব্দ ভালোভাবে প্রতিফলিত হয় না। এই যে ছোটোখাটো জিনিস হলে কিন্তু তখন সেভাবে আমরা প্রতিফলন বুঝতে পারবো না। মসৃণ এবং অমসৃণ উভয় ধরনের তল থেকেই শব্দের প্রতিফলন হয়। শব্দ তরঙ্গ আলোক তরঙ্গের চেয়ে বড় হওয়ার জন্যে শব্দ প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলকটি বড় আকারের হওয়া প্রয়োজন। এটাই হচ্ছে কারণ, মানে শব্দের তরঙ্গ আলোকের যে তরঙ্গ তার থেকে অনেক বড়, তাই এক্ষেত্রে প্রতিফলনের জন্য বড় প্রতিফলক দরকার, না হলে কিন্তু শব্দের প্রতিফলন হবে না। এবার এখানে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা একটু দেখে নাও। এই যে ছবি বলেছে, একটি কাঠের বড় সমতল পাটাতন বা বোর্ড এবি, এই যে এটা একটা কাঠের বোর্ড এবি, একটি টেবিলের ওপর খাড়াভাবে রাখা আছে। এটা একটা টেবিল, এই যে দেখতে পাচ্ছ, এটা টেবিলের ওপরে এটা একটা কাঠের পাটাতন এইভাবে হচ্ছে রাখা আছে। আর একটি কাঠের পাটাতন পিকে এ বি এর ও বিন্দুতে লম্বভাবে রাখা হয়েছে। আরেকটা কাঠের পাটাতন হচ্ছে পি, এটাও একটা কাঠের পাটাতন। পিকে এ বির ও বিন্দুতে, মানে এ বির হচ্ছে মধ্যবিন্দু ও, লম্বভাবে রাখা হয়েছে। এই যে কাঠের পাটাতন, এর মাঝামাঝি মানে এরকম মধ্যবিন্দুর ঠিক সোজাসুজি হচ্ছে আমরা পি পাটাতনটাকে রেখেছি। আর এবং এস দুটি সমব্যাসের ফাঁপা নল, এই যে আর এটা হচ্ছে এস, এটা হচ্ছে দুটো একই ব্যাসের হচ্ছে ফাঁপা নল। আমি পরের পেজে যে লেখাটা আছে সেটা বলছি, তোমরা দেখতে পাবে যে এই যে ফাঁপা নল, আমরা একদিক থেকে হচ্ছে আওয়াজ কিছু একটা করলে, ধরো এখান থেকে আমরা কিছু একটা কথা বললাম বা জোরে আওয়াজ করলাম, এর মধ্য দিয়ে শব্দ তরঙ্গ বিস্তার লাভ করবে। লাভ করে কি হবে, এখানে হচ্ছে প্রতিফলক রেখেছো, এখানে বাধাপ্রাপ্ত হবে, দিয়ে আবার কি হবে, এই নল দিয়ে আমরা এদিকে যদি কান পাতি, আমরা ওই একই আওয়াজ আমরা কিন্তু প্রতিফলক রাখার ফলে সেখানে প্রতিফলিত হয়ে ফিরে আসবে, আমরা কিন্তু উল্টো দিকে শুনতে পাবো। এইটাই এখানে বলা আছে, জাস্ট এখানে বোঝানোর জন্য, কোনো কোশ্চেন কিছু হবে না। এ দেখো, টেবিলের ওপর পি পাটাতনের দুই পাশে রাখা হয়েছে এবং নল দুটির অক্ষ এবি বোর্ডের ও বিন্দুতে হচ্ছে মিলিত। আচ্ছা, আমি তোমাদের ছবিটা একটু এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু তোমাদের লেখাটা হচ্ছে উল্টো পেজে আছে, আমি একটু তোমাদের এখানে ছবিটা এঁকে নিচ্ছি। ছবিটা এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা রাফ ছবি আঁকছি, খুব ভালো হয়তো হবে না। এরকম একটা টেবিল, এখানে এরকম একটা পাটাতন রাখা আছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে এবি, এর মধ্যবিন্দু হচ্ছে ও, এর সোজাসুজি আবার একটা পাটাতন রাখা আছে লম্বভাবে। তোমাদের কাছে সবার কাছেই তো বই আছে, বইয়ের ছবিটা দেখলেই তোমরা সবচেয়ে ভালো বুঝতে পারবে। যাই হোক, আমি তাও বোঝানোর জন্য, পেজটা যেহেতু উল্টো দিকে আছে, বারবার পেজ উল্টোতে অসুবিধা হবে, তাই এখানে আঁকছি। এটা সমান হয়নি, একটু মানে নিজের মতো করে একটু বুঝে নাও, এটা সমানই হবে। এটা আর, এটা এস, এটা টেবিলের মতো একটা আঁকতে হবে। আচ্ছা, এটা পি, এখানে যে একটা কানের ছবি আছে, মানে এখানে আমরা কান পাতবো, ঠিক আছে, এখানে আমরা কান পাতলে এখানে কিন্তু শুনতে পাবো। আচ্ছা, এখানে একটা কিছু আছে, কি আছে আমি দেখছি, পড়ছি পরের পেজে।
এই যে আর আর এস দুটো হচ্ছে সমব্যাস। এখানে আমার ছবিটা সমব্যাসের মতো হয়নি, এটার একটু একটু মোটা হবে নিচের দিকটা, এরকম সমব্যাসের একই ব্যাসের, কিন্তু তোমরা তোমাদের পাশে তো বই আছে, বইটা দেখো তাহলে বুঝতে পারবে। দুটি সমব্যাসের ফাঁপা নলকে টেবিলের ওপর, এই যে টেবিলের ওপর পি পাটাতনের দুই পাশে রাখা হয়েছে, এটা একটা পাটাতন, এর দুপাশে রাখা হয়েছে, এবং নল দুটির অক্ষ বলেছে এবি বোর্ডের ও বিন্দুতে হচ্ছে মিলিত হয়েছে, এই যে অক্ষ এরকম সোজাসুজি রাখা হয়েছে। আর নলের খোলা মুখের কাছে একটা ঘড়ি রাখা হয়েছে, যেখানে যে ছবিটা বইতে আঁকা আছে দেখবে, এটা ঘড়ি রেখে এস নলের খোলা মুখের কাছে কান পাতা হলো। এটা আমার কানের ছবি হয়নি, তোমরা অনেক ভালো আঁকো আমার থেকে, এরকম এখানে একটা কান আছে, ঠিক আছে, তোমাদের নিজেদের কান আমরা এখানে শুনবো। তো শব্দের উৎস হচ্ছে এখানে তাহলে ঘড়ি থেকে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়ে আর নলের মধ্য দিয়ে গিয়ে প্রতিফলক এবির ওপর ও বিন্দুতে আপতিত হয় এবং প্রতিফলিত হয়ে ফিরে আসে। এস নলটিকে ডান দিক এবং বাঁ দিকে সরিয়ে একটা নির্দিষ্ট অবস্থানে আনলে ঘড়ির টিকটক যে শব্দ সেটা আমরা স্পষ্টভাবে শুনতে পাবো। এবার কি বলেছে, আর ও পি কোণ মানে এই কোণটা সমান এস ও পি কোণ, এই কোণ, ঠিক আছে, হলে শব্দ সবচেয়ে বেশি স্পষ্টভাবে শোনা যাবে। মানে তোমরা আলোর প্রতিফলনে যে সূত্র পড়েছিলে সেখানে কি পড়েছিলে, যে আপতিত কোণ আর প্রতিফলন কোণ হচ্ছে সমান হয়, তাই তো, মানে আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর পড়েছিল না, অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে আর আপতন কোণ প্রতিফলন কোণ সমান হবে। তো বলেছে যখন এই কোণ আর এই কোণ সমান হবে তখনই একমাত্র আমরা শব্দটাকে সবচেয়ে বেশি জোরে শুনতে পাবো। নাহলে এই যে নলটা, ফাঁপা নলটাকে আমরা ডান দিক বাঁ দিকে সরালে শব্দ কখনো তীব্র হবে কখনো মৃদু হবে, তবে সবচেয়ে হচ্ছে তীব্র হবে এই অবস্থানে, যখন এই কোণ আর এই কোণ মানে ঠিক সমান অবস্থানে, পি বিন্দু থেকে এস আর আর দুটো নল আমরা সমান দূরত্বে হচ্ছে যখন রাখবো তখনই কিন্তু সবচেয়ে বেশি ভালো আমরা শব্দ শুনতে পাবো। আর ও পি কোণ আর এস ও পি কোণ যদি সমান না হয় সেক্ষেত্রে শব্দ স্পষ্টভাবে শোনা যাবে না। আর ও পি হলো শব্দ তরঙ্গের এই কোণটা আপতন কোণ আর এস ও পি প্রতিফলন কোণ। সুতরাং শব্দের প্রতিফলনে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। এই যে এবার লেখাটা দেখো, প্রতিফলন কোণ সমান হয়, এটা আমরা প্রতিফলনের সূত্রেই পড়েছিলাম। এবার আপতিত শব্দ তরঙ্গ আর প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং অভিলম্ব একই সমতলে থাকবে, মানে ওপি ও আর ও এস এগুলো একই সমতলে থাকবে, এটাও প্রতিফলনের হচ্ছে সূত্র। এই পরীক্ষা দ্বারা শব্দের প্রতিফলন এবং তার সূত্রগুলি তাহলে প্রমাণিত হয়। প্রতিফলনের সূত্র কি, আপতিত শব্দ তরঙ্গ সেখানে আলোক তরঙ্গ পড়েছিল, এখানে আমরা শব্দ তরঙ্গ, একই সেম, শুধু শব্দ তরঙ্গ দিয়ে বলবো। আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে আর আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। আচ্ছা, এর ব্যবহারিক প্রয়োগ হচ্ছে স্টেথোস্কোপ। এই জিনিসটা আমি তোমাদের নেক্সট ভিডিওতেই বলবো, আজকে আর বলছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি এইখান অবধি আজকে বলছি।